বিএনপির রাজনীতি মানুষের জন্য, বিরোধী দলের উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা তৈরি করা, বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে পাতলী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন। প্রস্তাবিত বাজেটকে বেঞ্চমার্ক হিসেবে অভিহিত করলেন স্থানীয় সরকার অর্থমন্ত্রী। কূটনীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে অর্থনীতি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জে আবারও 15 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। কুষ্টিয়া, শেরপুর, পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণমুখী বাজেটের মাধ্যমে মানুষের জীবনে স্বস্তি ফিরে এলেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল। তারা অশান্তি করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে জনগণ। কক্সবাজার থেকে রিপোর্ট করছেন বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে তার এই সফর। কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী যান পিএমখালী ইউনিয়নে। মুষলধারায় বৃষ্টি, তারপরও জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পাতলী খাল খননের মাধ্যমে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটিয়েছিলেন, সেই খাল পুনর্খননের মাধ্যমে প্রায় 40,000 মানুষের জীবনধারায় নতুন গতি আনছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, আগামী 5 বছর 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ দেশের মানুষের কল্যাণে বর্তমান সরকারের নেয়া জনমুখী কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা হয়েছে, অথচ দেশের মানুষকে বিভ্রান্ত করতে কাজ করছে বিরোধী দল। আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, ওষুধ, বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। এরপর প্রধানমন্ত্রী যান ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে। মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেন তারেক রহমান। নির্বাচনের আগে যেসব ওয়াদা দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই ওয়াদাগুলো কিন্তু তিনি একের পর এক বাস্তবায়ন করছেন। সাধারণ জনগণকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতার কথা বলছেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকাই একমাত্র উপায় বলে মনে করেন তিনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, কক্সবাজার। দর্শক, কক্সবাজারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান, যুক্ত হব তার সাথে। রেমান, সকাল থেকে খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। এখন আর পরবর্তীতে আর কি কি কর্মসূচি রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী এই কক্সবাজারে আসাকে উপলক্ষ করে এখানকার যে বিএনপি নেতা কর্মীরা শুধু নয়, সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। মূলত যে বিষয়গুলো কক্সবাজারের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য এখানে স্থানীয় যারা সংসদ সদস্য রয়েছে, তারা কিন্তু সকালে একটি সুধী সমাবেশ হয়েছে, সেই সুধী সমাবেশে তারা বক্তব্য রেখেছেন। বিশেষ করে বাঁকখালী নদীর ভাঙনের কারণে সাধারণ মানুষের যে উদ্বাস্তু জীবন এবং বিভিন্ন সময় পাহাড়ি ঢলের কারণে অনেকের বাড়িঘর হারা, অনেকের তারাও কিন্তু উদ্বাস্তু জীবন যাপন করছে। এই সমস্ত যাদের গৃহহীন মানুষ, তাদের জন্য গৃহের ব্যবস্থা করা এবং তাদের জীবন মানের উন্নয়নের কথা কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা শুনতে চাচ্ছিলেন। প্রধানমন্ত্রী
আশ্বস্ত করেছেন এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সরকারের গণমুখী কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলি কিন্তু সরকার বাস্তবায়ন করে চলছেন। সরকারের বয়স 3 মাসের কিছুটা বেশি সময়, এই সময়ের মধ্যে সরকারকে আরও কিছুটা সময় দিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে 5 বছরের মধ্যে নিশ্চয়ই বর্তমান সরকার জনগণের কল্যাণে সবকিছু পদক্ষেপ নেবে, কিন্তু এটার জন্য কিন্তু সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার জন্য জনগণকে সরকারের পাশে থাকার কথা বলছেন, জনগণের পাশে থাকার কথা বলছেন। কারণ প্রধানমন্ত্রী উদাহরণ হিসেবে বলছিলেন যে বাজেট যে দেওয়া হয়েছে এই বাজেটে দেওয়ার পর থেকে কিন্তু বিরোধী দল এই বাজেটের সমালোচনা করছে, অথচ এই বাজেট দেওয়ার পর দ্রব্যমূল্য সহ মানুষের জীবন মানের উন্নয়নে সব কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। কোনো পণ্যের নিত্য পণ্যের কোনো পণ্যের দাম কিন্তু বাড়েনি, তারপরে কেন বিরোধিতা করা হচ্ছে? প্রধানমন্ত্রী বলছেন এখানে ষড়যন্ত্র হচ্ছে, এখানে নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে যেগুলো আসলে সরকারকে বিব্রত করার জন্য করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার কথাই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলছিলেন। তো এখন খাল খননের পরে তিনি ডুলা হাজরা সাফারি পার্কে গেলেন, সেখানে বৃক্ষরোপণ হলো এবং বিএনপির অনেক বড় একটি কর্মসূচি যেটি হচ্ছে প্রায় 25 কোটি গাছ তিনি তারেক রহমান বলেছিলেন সারা বাংলাদেশে লাগাবেন। সেই 25 কোটি গাছের চারা যে লাগাবেন সেই কর্মসূচিটির উদ্বোধন আজকে করা হয়েছে। আর বিকালে রামুতে একটি জনসমাবেশ রয়েছে, যে জনসমাবেশের মাধ্যমে তারেক রহমানের কাছে কক্সবাজারের মানুষের যে বিপুল মানে মানুষের চাহিদা, সেই চাহিদার ব্যাপারে তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য এবং তারেক রহমানের যে পরবর্তী কর্মসূচি কি রয়েছে, এই এলাকার মানুষের জন্য তিনি কি কি পদক্ষেপ নেবেন সে বিষয়ে শোনার জন্য সাধারণ মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই হচ্ছে কক্সবাজার থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং উপদেষ্টারা। শিল্পোন্নত দেশ গড়তে সরকারের যে বাজেট দিয়েছে তাকে একটি বেঞ্চমার্ক হিসেবে অভিহিত করেছেন তারা। বিনিয়োগ করে কাউকে অনুশোচনা করতে হবে না জানিয়ে তারা বলেন 7 দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের অনুমতি দিতে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে বাণিজ্য প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতি নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সম্মেলনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, কূটনীতিক, ব্যবসায়ী সহ উদ্যোক্তারা অংশ নেন। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সরকার বিনিয়োগ সহ অন্যান্য বিষয়ে বাজেটে গুরুত্ব দিয়েছে। আমরা দেশের শিল্প কারখানাকে আরো উন্নত করতে চাই। এটা অর্জনে প্রস্তাবিত বাজেট হবে বেঞ্চমার্ক। আমরা আপনাদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, কথা দিচ্ছি বিনিয়োগ করে কাউকে অনুশোচনা করতে হবে না। অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক থেকে ব্যক্তি খাতের উদ্যোক্তারা ঋণ নেবে, সরকার নয়। এজন্য সরকার পুঁজিবাজারের উপর বেশি গুরুত্ব দেবে বলে জানান তিনি। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ সব জায়গায় ডিরেগুলেশন তথা সরকারি নিয়ন্ত্রণ কমাতে হবে এবং অনুমোদন সহজ করতে হবে। 7 দিনের মধ্যে অনুমোদন দিতে হবে। কোনো উত্তর না দিলে ধরে নেওয়া হবে যে অনুমোদন দেয়া হয়েছে, কেউ দেরি করলে ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিনিয়োগকারীদের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। দেশের বিনিয়োগ পরিবেশ সহজ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা। বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দু রেখে জাতীয় উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কূটনীতিতে অর্থনীতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের বিনিয়োগ পরিবেশ সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। Talk to the investors, talk to our development partners and try to understand their point of view, their problem. জনগণকে জনসম্পদে পরিণত করতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। এমন পরিবেশ গড়তে চাই যাতে সবাই বিনিয়োগ করতে আগ্রহী ও আকৃষ্ট হয়। এজন্য দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় সম্পর্কগুলো আমরা আরো মজবুত করতে কাজ করছি। আমরা শ্রমবাজারের ক্ষেত্রে যেমন বৈচিত্র্যতা চাই, তেমনি দক্ষতা অর্জনের ক্ষেত্রে জোর দিচ্ছি। এজন্য স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষার উপর জোর দেয়া হচ্ছে। একই সাথে সার্টিফিকেট যেন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না বলে আবারও জানান সরকারের মন্ত্রীরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের নবনির্বাচিত কমিটি ও নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সারা দেশের জেলা ও মহানগরের শত শত নেতাকর্মী জড়ো হয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে। নতুন কমিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। আজকে সেই জন্যে এই নতুন কমিটির যে কাজ, দায়িত্ব, সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশনায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা, ডাইনামিক লিডার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বী একটি রাষ্ট্রে পরিণত করতে সক্ষম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও 15 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে স্থানীয়দের সহায়তায় তা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়া, শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নৌকা যোগে নারী, শিশুসহ 15 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তে কঠোর অবস্থান নেন। এক প্রকার বাধ্য হয়ে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে পুশহীন অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তারা বদ্ধপরিকর। চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধরের অভিযোগে এক এসআই সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় নাইমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। নাইম হাসান জানান, ঢাকায় প্রিমিয়ার লিগ শেষ করে রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসায় ফিরছিলেন তিনি। অটোরিকশাটি লালখান বাজার এলাকায় পৌঁছালে পুলিশের এক সদস্য গাড়ি থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেন। গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টাও করে নাইমকে। নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিলেও খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও তার সোর্স নাইমকে মারধর করে থানায় নিয়ে যায়। আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই। ভাইয়ারা কি করে প্রায় 100 মানুষের মতো ছিল, সবাই পরিচয় দিচ্ছে, তারাও বলা ছিল, আমরা নিয়ে আসছে। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার কথা বলছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আপনাকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতো ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিএনপির রাজনীতি মানুষের জন্য, বিরোধী দলের উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা তৈরি করা, বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে পাতলি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন। প্রস্তাবিত বাজেটকে বেঞ্চমার্ক হিসেবে অভিহিত করলেন স্থানীয় সরকার অর্থমন্ত্রী। কূটনীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে অর্থনীতি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জে আবারও 15 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। কুষ্টিয়া, শেরপুর, পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।